এক নতুন রাষ্ট্র, যার শিরায় শিরায় তখনও বারুদের গন্ধ, ক্ষতচিহ্ন আর মাথা তুলে দাঁড়ানোর অদম্য আকুলতা। চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রদ্বার, কিন্তু সেই বন্দর তখনও মৃতপ্রায়। দেশ স্বাধীন হওয়ার পর চট্টগ্রাম বন্দর চালু হতে বেশ কিছুটা সময় লেগে যায়, কারণ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রাম বন্দর বন্ধ করতে বন্দর জুড়ে স্থলমাইন পুঁতে রাখেন মুক্তিযোদ্ধারা। বন্দর দিয়ে পাকিস্তানের সমরাস্ত্র আনা বন্ধ করতে প্রায় 400 বর্গমাইল এলাকা জুড়ে মাইনগুলো পুঁতে রাখা হয়। পাশাপাশি বন্দরে থাকা সমুদ্রগামী জাহাজগুলো ডুবিয়ে দেয়া হয়। সে সময় বন্দর পরিচালনার দায়িত্ব নেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নেভি। মাইন অপসারণ ও ডুবন্ত জাহাজ উদ্ধারে পরিচালিত সে অভিযান দ্য সোভিয়েত নেভি পোর্ট ক্লিনিং অপারেশন নামে পরিচিত। এই গল্প তাই শুধু একটি বন্দরের নয়, একটি পুনর্জন্মের গল্প। গল্প এক বন্ধুত্বের, যেখানে সোভিয়েত নেভির ইস্পাত কঠিন সংকল্পে জেগে ওঠে স্বাধীনতার প্রথম বছরগুলোতে। গল্প সেই সব নাবিকের যারা নিজের দেশের সীমানা পেরিয়ে এসেছিল একটি সদ্য স্বাধীন জাতিকে তার প্রথম শ্বাস ফেরাতে সাহায্য করতে। সোভিয়েত নেভির আগমন 1972 সালের 2 এপ্রিল। সোভিয়েত মাইন সুইপার্স জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। 21 মার্চ ঢাকায় চুক্তি সই হওয়ার পর এটাই ছিল তাদের প্রথম অভিযান। ভাইস অ্যাডমিরাল সের্গেই জুয়েঙ্কোর নেতৃত্বে 1000 নাবিকের একটি বিশেষ টাস্ক ফোর্স মাইন অপসারণের কাজ শুরু করে। ওই অভিযানে অংশ নিয়েছিল 24টি জাহাজ। সেই প্রচেষ্টায় জুনে বন্দর প্রাথমিকভাবে চালু হলেও বন্দর তখনও বিপজ্জনক। মাইনের ধরন, অবস্থান, সংখ্যা কোনো কিছুই জানা ছিল না, তাই অভিযান আরও কিছুদিন অব্যাহত রাখা হয়। 26টি জাহাজ উদ্ধার করে এই টাস্ক ফোর্স। তার মধ্যে যুদ্ধের সময় ডুবে যাওয়া জাহাজ যেমন রয়েছে, তেমনি 19 শতকে ডুবে যাওয়া জাহাজও পাওয়া গেছে। পুরো কাজ শেষ করতে বিশেষ টাস্ক ফোর্সের সময় লেগেছিল 1974 সালের জুন মাস পর্যন্ত। বন্দরটিকে সচল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইউরি রেডকিন নামে এক সোভিয়েত নাবিক। তাকে পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিকে কবর দেয়া হয়, যে জায়গাটি এখন রেডকিন পয়েন্ট নামে পরিচিত। মাইন অপসারণের পাশাপাশি কিছু বিষয় পর্যালোচনাও করে দেশটির নৌবাহিনী। এর মধ্যে ছিল বাংলাদেশের বন্দর পরিচালনা, রাজনৈতিক বাধা এবং অভিযানের রাজনৈতিক প্রভাব ও তাৎপর্য। রেল, সড়ক, নদী, দেশজুড়ে পরিবহন ব্যবস্থা তখন যেন বিধ্বস্ত দেহের ভাঙা হাড়। উড়িয়ে দেয়া হয় 295টি রেল সেতু, উপড়ে ফেলা হয় 300 মাইল রেলপথ, ব্রহ্মপুত্রে ডোবানো হয় রেল ফেরি। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ প্রধান রুটগুলো ছিল বিচ্ছিন্ন। 1972 সালের জুন পর্যন্ত 22টি রেল সেতু স্থায়ীভাবে ও 198টি অস্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হয়। 50 মাইল রেলপথও পুনর্নির্মাণ করা হয়। পাশাপাশি 5টি ডিজেল ইঞ্জিন মেরামত করা হয়। তবে পদ্মা, মেঘনা সহ 4টি বড় ও 11টি মাঝারি রেল সেতু নির্মাণে কয়েক বছর লেগে যায়। রেলের পুনর্গঠনে 1972-73 সালের বাজেটের আওতায় প্রায় 10 কোটি টাকা পুনর্নির্মাণ ও 14 কোটি 21 লাখ টাকা উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়। জাতিসংঘের সমীক্ষা জানায় পরিবহন খাতেই ক্ষতি $20 কোটি। রেল ও সড়ক অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল $8 কোটি 10 লাখ। বাস ও ট্রাকের ক্ষয়ক্ষতি ছিল $5 কোটি। অভ্যন্তরীণ ও সমুদ্রগামী জাহাজ, ফেরি ও বিমানবন্দর মিলিয়ে আরও $6 কোটি 90 লাখ সম্পদ নষ্ট হয়। বাজেট কম, চাহিদা বেশি, তবুও গতি থেমে যায়নি। জাতিসংঘ রিলিফ অর্গানাইজেশন ঢাকা, UNROD ত্রাণ সহায়তায় আনা 2000 ট্রাক ও 1500 বাস দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, BRTC। পরিবহন ব্যবস্থাকে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ফিরিয়ে আনতে 1972-73 অর্থ বছরের বাজেটে 13 কোটি 50 লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে রিকারেন্ট বা চলমান ব্যয় নির্বাহে 3 কোটি, পুনর্গঠনে 50 কোটি ও উন্নয়নে 5 কোটি 50 লাখ টাকা দেয়া হয়। এর বাইরে সড়ক রক্ষণাবেক্ষণে দেয়া হয় আরও 2 কোটি 25 লাখ টাকা। স্বাধীনতার পরপর পুরো যোগাযোগ ব্যবস্থাকে একটি মন্ত্রণালয়ের আওতায় আনে সরকার। তবে 1972 সালে সড়ক ও রেল, নৌ এবং বিমানের জন্য পৃথক 3টি মন্ত্রণালয় করা হয়, যদিও শুরু থেকেই এগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। স্বাধীনতার পর বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সর্বপ্রথম এগিয়ে আসে UNROD। UNROD নৌযান দিয়ে গড়ে ওঠে BIWTC।
আকাশপথেও আসে প্রণোদনা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিজস্ব কোনো উড়োজাহাজ ছিল না। ক্ষতিগ্রস্ত বিমানবন্দর সংস্কার করা হয়, ইজারা আনা হয় বিভিন্ন যন্ত্রপাতি, আর নেদারল্যান্ডসের অনুদানে কেনা হয় দুটি F-27 উড়োজাহাজ। ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, ঈশ্বরদী, সিলেট, কলকাতা সবাই আবার যুক্ত হয় আকাশের নীল খামের ভেতর। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক রুট চালুর জন্য মিডিয়াম রেঞ্জের বোয়িং 727 ও হাই বেজের বোয়িং 707 কেনার পরিকল্পনা নেওয়া হয়। যুদ্ধে শিল্পের অবকাঠামোগত ক্ষতি কম হলেও কাঁচামালের অভাব ভয়াবহ ধাক্কা দেয়। প্রায় $3 কোটি ক্ষতির মধ্যে রাষ্ট্রায়ত্ত শিল্পেই ছিল $2 কোটি। পরিত্যক্ত কারখানা অধিগ্রহণ করে রাষ্ট্রীয়করণ এটাই ছিল দ্রুত পুনরুদ্ধারের পথ। কর্পোরেশন প্রতিষ্ঠা করে সব কারখানা তার আওতায় আনা হয়, যা নিয়ন্ত্রণে ছিল সরকারের একটি মন্ত্রণালয়, আর কারখানা পরিচালনায় শ্রমিকদের সহযোগিতা নেওয়া হয়। কিছু কারখানায় শুরু থেকে উৎপাদন প্রক্রিয়া জোরদার হয়, যদিও কিছু ক্ষেত্রে তা সফল হয়নি। কৃষিক্ষেত্রেও ধস নেমেছিল। যুদ্ধের সময় জীবন বাঁচাতে অনেকে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাওয়ায় কৃষি উৎপাদন হ্রাস পায়। আউশ আমনের উৎপাদন 99 লাখ টন থেকে নামতে নামতে 1971-72 সালে 78 লাখে নেমে আসে। বীজ নেই, সার নেই, সেচ যন্ত্র নেই। সরকার খাদ্য আমদানির প্রস্তুতি নেয়। প্রয়োজন পড়ে 28 লাখ টন খাদ্যশস্যের। 1972 সালে তাই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল কৃষি উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। চট্টগ্রাম বন্দরের কোলাহলের যে স্বাভাবিক দৃশ্য আজ, তার পেছনে লুকোনো আছে মৃত্যু, ধ্বংস, বিস্ফোরণের ভয়, আন্তর্জাতিক বন্ধুত্ব আর এক জাতির পুনর্জন্মের দৃঢ়তা। সোভিয়েত নেভির সেই অভিযান তাই শুধু মাইন অপসারণ নয়, এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম শ্বাস নেওয়ার মুহূর্তগুলোর একটি।